হ্যাঁ, একটা ম্যাসিভ কাটা আছে। সত্যি অনেক হেক্টিক ছিল। হয়েছিল। তুমি একাই কিন্তু মহিলা গোয়েন্দা ইন্ডাস্ট্রিতে। আমি সেটা তুমি আমাকে বললে বলে এখন আমি আলাদা করে ভাবছি হয়তো। আমার মেন্টালি আমার কখনো ওই জিনিসটা আসেনি যে আমি এই বছরে তুমি একটু বেশি স্বার্থপর হয়েছে। মুখোমুখি দেব শুভশ্রী, কিন্তু দেব কোয়েল নয় কেন? কোয়েল মল্লিক গসিপ কিনতে ভালোবাসে, বেচতে না। ও ওয়াও, দ্যাট ইজ আ গুড লাইন। তাই না? দ্যাটস আ গুড লাইন। কোয়েল মল্লিক যেই এরায় কাজ শুরু করেছিলেন, ইউ আর দ্য লাস্ট সুপারস্টার। তোমার পরে অনেক ভালো অভিনেত্রীরা এসেছেন, কিন্তু সুপারস্টার তৈরি হয়নি। সেই অর্থে এখন খুবই কমে গেছে, ওই ধরনটা অনেক কমে গেছে হয়তো সেই কারণে। কোয়েল মল্লিক অলওয়েজ মেনটেনিং আ ভেরি ক্লিন প্রোফাইল। তোমাকে নিয়ে গসিপ নেই, তোমাকে নিয়ে রিউমার নেই, তোমাকে নিয়ে ব্রেকআপ নেই, তোমাকে ও নিয়ে বাবা, তোমার কত দুঃখ বলো। আমার কোনো ব্রেকআপ নেই, নেই, গসিপ তোমাকে- নেই, রিউমার নেই, কত দুঃখ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোস্ট বিউটিফুল, গর্জিয়াস, এলিগেন্ট, ডিগনিফাইড অ্যান্ড অ্যাক্টর বিকামিং কুইন। শি ইজ নান আদার দেন বোল্ড অ্যান্ড বিউটিফুল কোয়েল মল্লিক। হাই মানুষ, থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং কমপ্লিমেন্টস। থ্যাংক ইউ। খালি একটা বাদ রেখেছি, বিকজ আমি টলি কুইন কোট আনকোট বলিনি, বিকজ আই থিঙ্ক ইউ আর দ্য কুইন অফ মল্লিক ডাইনেস্টি। Thank you so টলি কুইন much. বলে পরিধিটা সংকীর্ণ করিনি। থ্যাংক ইউ সো মাচ, ভেরি সুইট। এত অ্যাডজেক্টিভস, এতগুলো বিশেষণ দিয়েছো, তার জন্য জানি না আমি কতটা ডিজার্ভিং, কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যখনই তোমার সঙ্গে, আমি ঠিক ইন্টারভিউ বলবো না, এই আড্ডায় সামিল হই, তুমি একরাশ হাসি নিয়ে বা একটা স্মাইল ফেসে নিয়ে সবসময় আসো বা সবাইকে ওয়েলকাম করো। নিজেকে এই যে পজিটিভ রাখা, এই ইন্ধনটা কোথার থেকে জোগাও? আমার মনে হয় যে মানুষ হিসেবেই আমি ভীষণই আমি একটু পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাস করি। জীবনটা তো জীবনের মতনই চলবে, অনেক রকমের অনেক কিছুই থাকবে, তার মধ্যে আমি পজিটিভ জিনিসগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি। আর আমার মনে হয় আমার সিস্টেমটাও এরকম, আমার সিস্টেমটা ভীষণ না তাড়াতাড়ি বাকি জিনিসগুলোকে রিজেক্ট করে। আমি পারি না, আমি যেখানে আমার শান্তি থাকে, আমি শান্তিকে আমি নিজের মতন করে খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেখানেই ভালোবাসি। তাই জন্যই হয়তো সেটা রিফ্লেক্টেড হয়, যখন আমি যেখানে যাচ্ছি সেখানে হয়তো সেই রকমভাবেই রিফ্লেক্টেড হয়, কারণ আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। এর জন্য মেন্টাল হেলথটাকেও তো ঠিক রাখতে হয় সবসময়। তুমি তো সাইকোলজি স্টুডেন্ট, আরো ভালো বলতে পারবে। এক্স্যাক্টলি, মেন্টাল হেলথটা ঠিক রাখতে হয়। আর তার সঙ্গে সঙ্গে মানুষ হিসেবেও আমি যেরকম, যে আমার না একটা অটো ফিল্টারিং কাজ করে, যেখানে আমার মনে হয় যে অনেক ঝগড়াঝাটি, চেঁচামেচি, ভুলভাল অনেক কিছু, আমি ওই আনসেটেলড জায়গায় থাকতে পারি না, ওই রেস্টলেস জায়গায় থাকতে পারি না। আমার একটা জায়গা লাগে, যেটা হচ্ছে আমার একটা 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 স্থিতি লাগে, আমার একটা কামনেস লাগে, আমার একটা স্থিততা আমার পছন্দ করি। আমি যেই জায়গাটা একটু মনে হয় যে একটা সেটেলড জায়গা, সেই জায়গাটা আমি এনজয় করি। নিজের সঙ্গে নিজের একটা সময় দেওয়া খুব জরুরি দিনের শেষে। একদমই তাই। তোমার যেহেতু বাচ্চারা রয়েছে, ফ্যামিলি রয়েছে, কাজ রয়েছে, কোয়েল নিজের মুখোমুখি কখন হয় দিনে? নিজের মুখোমুখি হওয়ার জায়গাটা আমার মনে হয় যে আগে যেরকম ওই মি টাইমটা পেতাম, হ্যাঁ। যে ঘুম থেকে উঠে নিজে একটা কফি খাচ্ছি, একা একা আছি, বেশ নিজের মতন করে আছি। সেই মি টাইমটা কি মি আছে? টাইম না, চান্স নেই। অন্যরকম আছে মি টাইমটা, যেরকম আমার আগে শুরু হতো ঘুম থেকে উঠে একটা কাপ কফি আর নিজের মতন করে বসে একা একা থাকা, সেটাই আমার দিনের প্রথমটাই, আমার ওই জিনিসটাই পছন্দ। কিন্তু এখন দিনের বিগিনিংটাই হয় প্রচুর খুনসুটি দেখে, দুই কুচোর খুনসুটি চলে, তো সেটা থেকেই শুরু হয় দিন। এবং মাঝখানে একটা সময় ওই রাত্রির বেলা, ইনফ্যাক্ট আমার ওই সন্ধেবেলা ওই 8টা নাগাদ কবির ঘুমোতে চলে যায়, 8টা সাড়ে 8টার মধ্যে ওর বেড টাইম, ও ঘুমোতে চলে গেল। ওই 8:30টার পর থেকে আমি একটু তবু ওই আধ ঘন্টা 45 মিনিট একটু নিজের জন্য পাই। বছরের শেষে এসে আমরা মুখোমুখি, একটা বছর চলে গেল, আরেকটা বছর আসছে, পেছনে ফিরে তাকালে এই বছরটা কেমন গেল? দারুণ গেছে, দারুণ গেছে। কারণ এই বছরে তুমি একটু বেশি স্বার্থপর হয়েছে। গুড ওয়ান। কোয়েল মল্লিক যদি একটু আগে আরো একটু বেশি স্বার্থপর হতো, তাহলে আমার মনে হয় ক্যারিয়ারের এই সোপানটা বা এই সিঁড়িটা আরো তরতর করে চড়তে পারতো। না ঠিক আছে, এখন যথেষ্ট দেরি করে হয়েছে, কিন্তু একটা ছবির জন্যই হয়েছি ভালো। দেরায় দুরাস্তায়। একদম তাই। আর স্বার্থপর খুবই, দেখো স্বার্থপরে অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষের কাছ থেকে। মানুষ আর আরেকটা ব্যাপারে আমি যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে দেখো আমরা
বিনোদনের জগতে আছি, মনোরঞ্জনের জগতে, যেখানে এন্টারটেনমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিন্তু ছবির মাধ্যমে যখন মানুষকে আমরা ভাবাতে পেরেছি স্বার্থপরের মধ্যে থেকে, নাড়া দিয়েছে, মনকে নাড়া দিয়েছে কোথাও, তাদের চোখের সামনে একটা আয়না তুলে ধরতে পেরেছি, তাদের একটা কোনো জায়গায় তারা নিজেদের প্রশ্ন করেছে যে আমরা কি ঠিক পথে আছি, নাকি কোনো কিছু আমাদের বদলাতে হবে আর আরো বেশি সুখের জন্য, একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে, একদমই একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। রঞ্জিত বাবু বলছিলেন যে রিলিজের আগে যে চোখ বন্ধ করে আমার কোয়েলের দেখা সব ছবির মধ্যে এটা সেরা। সেটা বাবার কাছ থেকে একটা এত বড় কমপ্লিমেন্ট পাওয়া একটা বিশাল ব্যাপার, কারণ বাবা আমার সবথেকে বড় ক্রিটিক। বাবা মানে সেকেন্ডে ধরে ফেলেন যে তুই আবার ফাঁকি মারলি, তুই আবার এই করলি, এরকম একটা 1 সেকেন্ডে মানে একটা ধরে ফেলেন। কিন্তু এই ছবির ক্ষেত্রে আমি সেই কমপ্লেন করার সুযোগটা আমি বাবাকে দিইনি। তবে যখন ফিরে তাকা মনে হয়েছে যে কিলবিল সোসাইটিতে আমি কেন নেই? না, একদম মনে হয়নি, একটা ফোঁটা মনে হয়নি, কারণ হেমলকে আমি ভীষণ এনজয় করে কাজ করেছিলাম, কৌশানী খুব ভালো কাজ করেছে। তো আমি ডেফিনেটলি চাইবো আরও অনেকে ভালো ভালো কাজ করুক, কারণ সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। তো কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে আমি বলতে পারি যে আই এম ভেরি হ্যাপি যে যা ছবি এই বছরে আমার রিলিজ হয়েছে। এখন যেটা মিতিন একটিকুনির সন্ধানে রিলিজ করতে চলেছে, সেটা একটা থ্রিলার তো ডেফিনেটলি, আর ভীষণ একটা জটিল থ্রিলার, ভীষণ জমজমাট, অনেক বেশি জটিল, অনেক বেশি কমপ্লিকেটিং, অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি মানে 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 মিতিন যে ভীষণ দক্ষ, যে ভীষণ তীক্ষ্ণ, সে ভীষণ লড়াকু এবং ভীষণ নির্ভীক। তো এই ব্যাপারটা না ভীষণ অ্যাট্রাকটিভ মিতিনের ব্যাপারে। আর যেটা সবথেকে অ্যাট্রাকটিভ হচ্ছে মিতিন যতটা তার মধ্যে মমতা আছে, যতটা তার মধ্যে স্নেহ আছে, তার মধ্যে সংবেদনশীলতা আছে, আবার ততটাই সে কাজের ক্ষেত্রে গেলে কাউকে ক্ষমা করে না, ভীষণ কঠোর। তো একটা হাতে মানে খুন্তি ধরছে আর একটা হাতে পিস্তল ধরছে, সে এরকম। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেই ধরি যদি, ফেলুদা, ব্যোমকেশ, শবর, তারপর কিরিটি থেকে শুরু করে কাকাবাবু, অনেক পুরুষ গোয়েন্দারা আছে, সেখানে তুমি বা মিতিন একমাত্র মহিলা গোয়েন্দা যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মানে আর একটু বেটার ওয়েতে বলতে গেলে যে পুরুষতান্ত্রিক এই গোয়েন্দা মহলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে খুনিদেরকে মিতিন। বাবা, এটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ব্যাপারটা আমি কখনো ভাবিনি। আমি আমার নিজের মতন করে সবসময় কাজ করার চেষ্টা করেছি আর আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি মানুষ, কারণ আমার মনে হয় জীবনটা খুবই ছোট, মানুষকে অত চ্যালেঞ্জ করার কোনো ইন্টারেস্ট আমার নেই। আমার মনে হয় যে আমি আমার পাতে আমি যতটা পাচ্ছি সেটা যেন আমি বেস্টভাবে মানুষকে ভালোভাবে উপহার দিতে পারি। কিন্তু কখনো মনে হয়েছে যে মানে তুমি একাই কিন্তু মহিলা গোয়েন্দা ইন্ডাস্ট্রিতে? আমি সেটা তুমি আমাকে বলে এখন আমি আলাদা করে ভাবছি হয়তো, কিন্তু আমি কখনো ভাবিনি সেইভাবে, কারণ আমার মনে হয় আমি না, আমার মেন্টালি আমার কখনো ওই জিনিসটা আসেনি যে আমি মানে সেই আমি ওই নার্সিসিস্ট ব্যাপারটা বা আমাকে সেলফ লাভের জায়গাটা আমার অতটাও নয়, বা সেলফ অবসেশনের জায়গাটা অতটা নয়। বিকজ বাকিরা যদি কেউ করে থাকে, যেমন শুভ মহরতে রাখিজি করেছেন বা কিছু ছবির কেউ করেছেন, কিন্তু সেটা একটা জাস্ট ওই চরিত্রের দাবি মেনে। কিন্তু তোমার যেমন একটা গল্পের থেকে উঠে আসা মিতিন মাসির পরপর একটা সিরিজ, একটা ফ্র্যাঞ্চাইজি আরো বেশি খুশি হয়েছি কেন বলো তো, যখন প্রথম মিতিন মাসি হয়েছিল সুচিত্রা ভট্টাচার্যের গল্প, তো যখন প্রথম মিতিন মাসি হয়েছিল তখনও পর্যন্ত আমরা ভাবিনি যে আরো সেকেন্ড আর থার্ডটা হবে, কারণ সেটা পুরোটাই প্রথম ছবির সাকসেসের উপরে ডিপেন্ড করে। তো আমরা প্রথম ছবি যখন করেছিলাম শুধু প্রথম ছবি একটা ছবি ভেবেই করেছিলাম, তখন এই যে ফ্র্যাঞ্চাইজিটা কন্টিনিউড হবে সেটা আমাদের মাথাতেও আসেনি, সেটা পুরোটাই হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য। এবারের মিতিনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি অ্যাকশন এবং মিতিন অনেক বেশি ফাইট করছে। সো এগুলোর জন্য একটা জিমে ঘাম ঝরানো, একটা রিজিম মেনটেন করা, একটা নিজস্ব একটা রুটিন থাকে, সেগুলোর ক্ষেত্রে আমি বলবো হোমওয়ার্ক কতটা, হার্ডওয়ার্ক কতটা? হার্ডওয়ার্কটা তো আমি খুব এনজয় করি, কারণ ওটাই তো সব থেকে মজার জায়গা, যেখানে হচ্ছে মানে চ্যালেঞ্জ নিবি না। হার্ডওয়ার্কটা ডেফিনেটলি আমি সব থেকে বেশি এনজয় করি, কারণ ওইটা তো দেখো না খাটলে কোনো কিছু পাওয়াটা তো সহজ নয়, আর পেলেও মজা লাগে না, খেটে অর্জন করার মজাটাই আলাদা। এই ছবিটার ক্ষেত্রে যেরকম, এটা তো আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম নয় এটাতে, কারণ একজন মিতিন মাসি, তার অ্যাকশন কতটা আর কিরম হতে পারে, একটা বেসিক অ্যাকশন তো আছে এই ছবিটাতে, কিন্তু
মেইনলি এই ছবিটা হচ্ছে তার ব্রেন কতটা মগজাস্ত্র। মগজাস্ত্র, তা সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল অস্ত্র, মানে যেটা মগজ। তো সেইটা নিয়ে তার কিভাবে মানুষকে, মানে মানুষের ভেতরের গল্পগুলো বের করে নিতে পারে, কিভাবে তার ইনফরমেশন বের করে নিতে পারে, কিভাবে সে যে কোনো জায়গায় ঢুকে একটা অন্যরকম ম্যাজিক ক্রিয়েট করতে পারে, সেটাই হচ্ছে মিতিন। এটা রণংদেহী একেবারে। রণংদেহী। শুরুতে আমি যেমন যেটা বললাম যে কোয়েল মল্লিক বোল্ড অ্যান্ড বিউটিফুল, এক্ষেত্রেও বিউটি উইথ ব্রেন। থ্যাংক ইউ সো মাচ। তাই তো মিতিন তাই, সেটুকুন জানি। আমি নিজের ব্যাপারটা বলতে পারবো না ঢাক পিটিয়ে, কিন্তু মিতিন ওরকমই, সেটা আমি তুমি জানি। বিনয়ী তাই বলছো না? আচ্ছা প্লিজ, বাকিরা বললে একটু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। এই অ্যাকশন করতে গিয়ে তো শুটিং এর সময় তোমার ডান হাতে বড় চোট পেয়েছিলে, সুনীল রড্রিক্সের তত্ত্বাবধানে মানে করছিলে তুমি, রাইট। এবং ডান হাতে তোমার বড় চোট লাগে, Right. এখনো কি দাগ রয়েছে? হ্যাঁ, একটা ম্যাসিভ কাটা আছে। সত্যি অনেক হেক্টিক ছিল। হয়েছিল, সেটা ঠিক আছে, একটা মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ আ হার্ডল। সেটা আলাদা করে আমি গ্ল্যামারাইজ করতে চাই না সেটাকে, কারণ আমার মনে হয় যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে অনেক চোট পায়, সেই জায়গা থেকে আমার চোটটা যথেষ্ট ছোট, তো সেটাকে নিয়ে আমি বড় করে বলতে চাইছি না। বড়দিনে বড় রিলিজ মিতিন মাসি, তার পাশাপাশি অন্য বাকি বেশ কয়েকটা ছবিও মুক্তি পাচ্ছে। Right. তো সবাই যখন বলছে যে এবারের বড়দিনে বক্স অফিসে মুখোমুখি দেব শুভশ্রী, কিন্তু দেব কোয়েল নয় কেন বক্স অফিসে? না, সেটা দেখো, দুজনেই আমার বন্ধু, তো বন্ধুর জায়গায় আমি ভীষণ আমার শুভেচ্ছা এবং আমার শুভকামনা আছে দুজনের জন্যই। দুটো ছবি ভীষণ ভালো চলুক, সেটাই আমি চাইবো। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যও খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে মিতিন আসছে, আর মিতিন এমনিতে অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়ে এসেছে। এবারে আশা করছি ওই ভালোবাসার ভান্ডারটা আরো বেশি বড় আর হয়ে যেহেতু যাবে। তোমার এবং দেবের জুটির একটা দর্শকদের মনে জায়গা রয়েছে, সেক্ষেত্রে তো বলা যেতেও পারে যে দেব বনাম কোয়েল বক্স অফিসে। এ বনাম প্লিজ বলো না, আমার বন্ধুদের আমি বন্ধু হিসেবেই রাখতে চাই, ভার্সেস সে করতে আমরা জানি, চাইছি ওয়ান না। অফ দ্য বুজুম ফ্রেন্ড ইন্ডাস্ট্রিতে দেব তোমার, এবং দেব যেটা মঞ্চে দাঁড়িয়ে বলে যে কোয়েলের সঙ্গে আমি সবথেকে বেশি গসিপ করি। হ্যাঁ, সেটাও বলে, ও বেশ মানে গসিপটা করতে ভালোবাসে হয়তো, আর আমি শুনতে ভালোবাসি। আমি ওকে জিজ্ঞেস করতে চাই যে কি নিয়ে গসিপটা করেছিল। মানে ব্যাপারটাকে আমি একটু সহজ করে দিচ্ছি, মানে হ্যাঁ। কোয়েল মল্লিক গসিপ কিনতে ভালোবাসে, বেচতে না। ও ওয়াও, দ্যাট ইজ আ গুড লাইন। তাই না? হ্যাঁ, দ্যাটস আ গুড লাইন। দেখো, যেটা আমি বললাম যে আমার সঙ্গে দেবের একটা ছবি রিলিজ করছে, তার জন্য ডেফিনেটলি আমি চাইবো ওর ছবিটা খুব ভালো চলুক। আমার ইনফ্যাক্ট আগের দিনই কথা হচ্ছিলো, আমি ওকে বলছিলাম ভীষণ ভালো লাগছে একটা গান। তো আর তার সঙ্গে সঙ্গে শুভশ্রীর সঙ্গেও আমার কথা হলো, শুভশ্রীরও ওই পুরো পারফরমেন্সটা আমার এত ভালো লেগেছে স্টেজে, নটি বিনোদিনীর চরিত্রে অসাধারণ লেগেছে। তো ডেফিনেটলি আমি চাইবো বাংলা দর্শক যেন ভীষণ ভালোভাবে সবকটা ছবি নিজেদের মতন করে উপভোগ করে। কোয়েল মল্লিক যেই এরায় কাজ শুরু করেছিলেন, ইউ আর দ্য লাস্ট সুপারস্টার, তোমার পরে অনেক ভালো অভিনেত্রীরা এসেছেন, কিন্তু সুপারস্টার তৈরি হয়নি। ওই সময় যে ধরনের ছবি হয়েছে, পরের পর কমার্শিয়াল ছবি, প্রচুর ছবি হয়েছে। হ্যাঁ, ইউ আর দ্য প্রোডাক্ট অফ মেইন স্ট্রিম ফিল্মস, কমার্শিয়াল মুভিজ। অ্যাবসলিউটলি মেইন স্ট্রিম ফিল্মস। তো এই মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভিজ যেভাবে করা হয়েছিল, তো সেই অর্থে এখন খুবই কমে গেছে, ওই ধরনটা অনেক কমে গেছে হয়তো সেই কারণে। কিন্তু আমার মনে হয় সবাই এত ভালো কাজ করছে, প্রত্যেকে এত ভালো কাজ করছে, অসাধারণ কাজ করছে, যে আমি ডেফিনেটলি চাইবো। দেখো, এই ট্যাগসগুলো নিয়ে আমি কখনোই আলাদা করে মাথা ঘামাইনি, আর এই ট্যাগসগুলোকে আমাকে যে আলাদা করে কিছু ভাবাবে তেমন নয়। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরও ভালো ভালো কাজ আসুক, আরও ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হোক, এবং তাহলেই আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জায়গাটা আরও অনেক বড় হবে। আমার জায়গা থেকে আমি বলতে পারবো যে আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট, যে আমি ভীষণই ভালো ভালো চরিত্রের অফার্সও পেয়েছি, আর ভালো ভালো চরিত্র আমি করার সুযোগ পেয়েছি। তোমাকে পর্দায় এইভাবে দাপিয়ে মারামারি করতে দেখে কবিরের কি রিয়াকশন? ও বাবা, সে আমি কন্টিনিউয়াস, তার আগে আমি আগের দিন দেখছিলাম, যখন একটা জায়গায় দেখার ছিল, আমাকে ফোনে পাঠানো হয়েছিল, তো আমি দেখছি। তো কবি কট দুমদাম আওয়াজ পেয়ে ও বলছে, মামা কি দেখছো, মামা কি দেখছো? আমি কিছু না, এটা বড়দের জিনিস, তোমাকে দেখতে হবে না। তারপরে একটা জায়গায় একটু উঁকি মেরে, মামা তুমি তো এরকম করেছে। তো এবার তো যখন ও দেখেছে, তখন আমি বললাম যে হ্যাঁ। তখন ও বললো যে, মামা তুমি কি করছো, তুমি অ্যাকশন করছো? আমরা, হ্যাঁ আমি অ্যাকশন করছি, আমি কিন্তু এটা হচ্ছে দুষ্টু লোকদের মারছি, কিন্তু এটা কিন্তু সিনেমা আর রিয়ালিটার কারণ ওকে আমি সবসময় বলি,
কোনো কিছু হাত পা ছুড়বে না, কখনোই হাত পা না ছোড়ার আর একটা, মামা এদিকে আর মা যদি এরকম করে তাহলে কি করে হবে। তাই জন্য আমি স্পেশালি ওকে এক্সট্রা করে আমাকে বলতে হয় যে এগুলো কিন্তু অ্যাক্টিং, এগুলো কিছুই নয়, আমরা কিন্তু বন্ধু আমরা সবাই। এসব করে টোরে অনেক রকম ভাবে ওর বোঝাতে কি হয়। এখনো ওই বোধটা তৈরি হয়েছে কোনটা রিল কোনটা রিয়েল কোনটা অভিনয় ও মা কোনটা বাস্তব? একদম ছবি দেখে তোমার ছবি? না দেখে মানে দেখার মতো নয়, এই বস দেখতে আয় ওরকম না। আমি কখনো করিনি। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ও যতটুকুন দেখেছে, ধরো কোনো নাচ গানের কোনো সিকোয়েন্স দেখলো বা কোনো টিভিতে কোনো কিছু হচ্ছে সেটা কেউ কিছু দেখলো, ছোটোখাটো কিছু জিনিস হয়তো কিছু সেকেন্ডসের জন্য 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিট ওরকম কিছু দেখেছে হয়তো। প্রথম ওর আইডিয়াই ছিল যে মা মানে হচ্ছে ওই মা দুর্গা, কারণ ওর ফার্স্ট হচ্ছে মহালয়াতেই যাওয়া, তো তাই জন্য ওটা। তারপরে এখন বুঝতে পেরেছে মায়ের শুটিং করা মানে হচ্ছে অনেক রকমের ক্যারেক্টার, যেরকম স্বার্থপরেই আমাকে বলেছিল যে মামা তুমি এত কাঁদছো কেন, বেচারা ওই দুঃখ পেয়ে গেছিলো এত কান্না দেখে। আমি কাঁদছি, এটা তো আমার দাদার সঙ্গে ঝগড়া হচ্ছে, কাঁদবো না, ঠিক আছে যাও এবার তুমি পড়াশোনা করো, এরকম করছি। কোয়েল মল্লিক অলওয়েজ মেনটেনিং আ ভেরি ক্লিন প্রোফাইল। তোমাকে নিয়ে গসিপ নেই, তোমাকে নিয়ে রিউমার নেই, তোমাকে নিয়ে ব্রেকআপ নেই, তোমাকে ও নিয়ে বাবা তোমার কত দুঃখ বলো, আমার কোনো ব্রেকআপ নেই, নেই, গসিপ তোমাকে- নেই, রিউমার নেই, কত নেই, মানে দুঃখ। তোমার কি মনে হয় যে যে সামহাউ ইটস বিকামিং বোরিং? ট্রোলিং নেই? আমার সব জার্নালিস্ট বন্ধুদের আমার মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা তবুও যে আমাকে একটু লাইমলাইটে রেখেছে তাদের ইন্টারভিউজের মাধ্যমে না সেটা আমি আলাদা। আছি, তো সেটাই অনেকটা। কারণ আই ফিল ব্যাড যে তোমরা আলাদা করে কোয়েশ্চেন্স কনস্ট্রাক্ট করবার জন্য যে ভাবতে হবে, সেই স্পাইসি কোয়েশ্চেন্স গুলো তার না, পাওয়া তুমি যাচ্ছে ইয়েলো না। শাড়ি পরেছো, বাট আমি তোমাকে ইয়েলো জার্নালিজমে টেনে আনতে পারবো না। তুমি কি ট্রোলিং দেখো, ফলো করো? আমি না, আমার মনে হয় ট্রোলিংটা একদম একটা অন্য জায়গা, সেটা আমার মনে হয় একটা ডিপ্রেশনের জায়গা থেকে আসে। যারা ট্রোল করেন তারা যখন ভীষণ বিশ্রীভাবে কাউকে ট্রোল করছেন, বিশ্রী ভাষায় ট্রোল করছেন, তখন আমার খারাপ লাগে যারা করছেন। আর যাদেরকে করা হয় তারা যদি আরেকটু বেশি ইগনোর করে ব্যাপারটা, আমার মনে হয় জিনিসটা অনেক বেশি কন্টিনিউড হয় না। তাই জন্য কতটা তুমি ইম্পর্টেন্স দেবে তাদের, সেটা অনেকটা তোমার উপরে ডিপেন্ড করছে। একটা যে কোনো কমেন্টের প্রথম 1 2 3টে শব্দের মধ্যেই বোঝা যায় সেই মানুষটা অসুস্থ মানসিকতা থেকে কথাগুলো বলছেন কিনা। আমার চাচুর দুকা এখনো পর্যন্ত তো কোনো ট্রোলিং হয়, এবার তোমার কথা বলার পরে যদি কালকে থেকে শুরু হয় আমি জানি না, তাহলে আমাকে পার্টি দেবে। সেটা আমি জানি না, হয়তো আমি এতটাই বোরিং পার্সোনালিটি যে দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ ট্রোলিং, সেটাও হতে পারে। দেখো আমরা ভীষণ সফট টার্গেটস, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ভীষণ সফট টার্গেটের জায়গায় আছে, যে কোনো লোক যে কোনো ভাষায় যে কোনো ভাবে কথা বলতে পারে, একদমই তাই। তো তারা এক্স্যাক্টলি তারা আরো ইজিলি অনেক কথা বলা, তারপরে আরো অনেক বাজে মন্তব্য করা, সেই জিনিসগুলো এত ওপেন হয়ে গেছে জিনিসটা, কিন্তু অনেকে আবার ভীষণ তাতে এফেক্টেড হন। আমি শুধু তাদের এটাই বলবো যে প্লিজ এফেক্টেড হবেন না, ম্যাক্সিমাম জাস্ট কাইন্ড অফ ব্লেস দেম, কারণ আমি তাই করি। আমার মনে হয় যে কখনো কেউ অসুস্থ মানসিকতা থেকে কেউ যদি কোনো কথা বলে, আমি মনে করি আই জাস্ট ব্লেস দেম এন্ড আই ফিল, মানে তুমি বড়দিনে যিশুর মতো বার্তা দিতে চাইছো না, ঈশ্বর এদেরকে ক্ষমা করো, মানে ভগবান একটু তাদের একটু পথ দেখাও, সেই একটা ব্যাপার আছে। তো অরিন্দম দাকে নিয়ে যে এত বিতর্ক বা কন্ট্রোভার্সি হয়, সেটা মনে হয় তোমার ছবির প্রচারে কোনো প্রভাব ফেলবে? আমার ছবির প্রচার মানে আমাদের ছবির প্রচার, ঠিক যেভাবে আমি বাকি 5টা ছবির প্রচার করি আমাদের নিজেদের, একই রকমভাবে এই ছবিটাও। কারণ নিতিন একটিকুনির সন্ধানে একটা অত্যন্ত সুন্দর একটা কোয়ালিটি ফিল্ম হয়েছে, যেটা সপরিবারে দেখার মতন একটা ছবি। তো আমরা ঠিক যেভাবে বাকি সব ছবি প্রচার করছি, একই রকমভাবে এই ছবিটাও সেই মানে সেই পজিটিভিটি নিয়েই আমরা প্রচারটা করছি। কোয়েল মল্লিকের সঙ্গে একটা ফটাফট র্যাপিড রাউন্ডে যাব। সোশ্যাল মিডিয়ায় কোয়েল কতটা সোশ্যাল, কতটা আনসোশ্যাল? আমি ভীষণ আনসোশ্যাল। আমি দেখো মানুষ হিসেবে ভীষণই ইন্ট্রোভার্ট, তো সেটা আই এম শিওর সবাই এতদিনে জেনে ফেলেছে। আর আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে তুমি মানুষ হিসেবে কীরকম সেটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে। আমি যদি ট্রাভেলিং ভীষণ ভালোবাসি তাহলে ট্রাভেলিংটা ধরা পড়বে, আমি যদি মিউজিক ভীষণ ভালোবাসি তাহলে মিউজিক ধরা পড়বে, বই পড়তে ভালোবাসি তাহলে অনেক বই পড়ার ব্যাপারটা থাকবে। তো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন পার্সোনালিটিস এরকম বেরোয় সোশ্যাল মিডিয়া। আই এম শিওর যে এতদিনে সবাই জানে আমি ভীষণ ইন্ট্রোভার্ট, তাই জন্য ভীষণ প্রাইভেট হিসেবে থাকতে ভালোবাসি। কোয়েল সোশ্যালে আনসোশ্যাল? আমি সোশ্যালে আনসোশ্যাল। জিৎ কোয়েল না দেব কোয়েল?
জিৎ কোয়েল না দেব কোয়েল, আমার মনে হয় দুটোই আমার কাছে ভীষণ প্রিয়। জিতের সঙ্গে আমার প্রথম ছবির শুটিং শুরু, আর দেবের সঙ্গে আমি অনেক প্রচুর ছবি করেছি একসঙ্গে জুটি হিসেবে, তাই জন্য জিৎ অ্যান্ড দেব দুজনেই আমার ভীষণ ভেরি ভেরি ক্লোজ। বাড়িতে কে বেশি দুষ্টু, কবির না কাব্যা? কবির না কাব্যা? এখনো পর্যন্ত তো আমি কবিরকেই দেখতে পাচ্ছি, কাব্যার দুষ্টুমিটা এখনো টের পাইনি। বাইরের মুখ বলে না, ওইটা ওই বাইরের মুখটা ভীষণ লক্ষ্মী ছেলে লুক আছে, ও বাড়ির লুকটা একদম আলাদা। কবির আর কাব্যার মধ্যে দুষ্টুমি বা মারামারি ভীষণ খুনসুটি হয়, কন্টিনিউয়াস ব্যাপারটা কবিরই করে, আর তারপরে কাব্যা 2 সেকেন্ডের জন্য কাঁদে, তারপরে ভুলে যায়, তারপরে আবার দাদার পেছন পেছন হাঁটতে শুরু করে। রান্না বান্না ও কোয়েল, কোয়েলের সঙ্গে কিচেনের সম্পর্ক? 10-এ 5 দেবো সেটাতে, আমি একটু অ্যাভারেজে আছি। ভীষণ বেশি যে রান্না করতে ভালোবাসি তেমন নয়, কখনো কোনো সময় যদি মনে হয় একটা ইন্টারেস্টিং কিছু ডিশ করার ইচ্ছে হয় তখন আমি করি। বাবা এখনো বলে রান্নাটা শিখলি না? ইস, সেটা জানো খুব ম্যাসিভলি বাজে ব্যাপারটা হয়ে গেছে, বাবা সবাইকে বলে দিয়েছেন। বাবা যতটা বলেছেন, বাবা তো একদম সুপার ব্যাড মার্কস দিয়েছেন, আমি অত ব্যাড মার্কসে নেই, আমি 50 মার্কসে আছি। কোয়েল মল্লিক শেষ কবে ভাত খেয়েছিল? আমি প্রত্যেক দিন ভাত খাই, আর যথেষ্ট ভালো পরিমাণে ভাত খাই, কিন্তু আমি বিশাল পরিমাণে ভাতটা এই জন্য খাই না, কারণ তারপরে আমার মনে হয় আমাকে জিমে একটু বেশি কসরত করতে হবে, তাই জন্য ঠিক যেরকম একটা প্রপোর্শনে খাওয়া উচিত সেরকম খাই। ঝগড়ার পর প্রথমকে সরি বলে রানে না কোয়েল? রানে বেশি বলে, রানে বেশি বলে। কোয়েলের মোবাইলে ইনবক্সে সব থেকে বেশি কল রেকর্ডে কার নাম্বার রয়েছে? বাবার। রানের খুব একটা নেই, কারণ রানে তো ম্যাক্সিমাম সময় আমরা অফিসে আছি বা বাড়িতেই আছি, তাই জন্য ফোন করার ব্যাপার থাকে না, সামনাসামনি কথা হয়। বাবা। দিনের শুরুতে ঘুম থেকে উঠে মোবাইল দেখো, সব থেকে মেসেজেস কার বেশি? সেটা ডিপেন্ড করে, আমাদের একটা আছে ভাই বোনদের একটা গ্রুপ আছে, মাস্তি কি পাঠশালা, মল্লিকবাড়ি। হ্যাঁ, মল্লিকবাড়ির একটা গ্রুপ আছে আমাদের ভাই বোনদের গ্রুপ, মজা করে লেখা হয়েছে মাস্তি কি পাঠশালা, তো সেখানে আমাদের খুব আড্ডা মজা হয়। কোয়েলকে নিয়ে যেহেতু কোনো গসিপ বা ট্রোলিং নেই, সেটা কি আনন্দের না দুঃখের? আমি যদি ভালো জিনিসের জন্য নিউজে থাকি ভালো, আর যদি খারাপ কোনো কিছু হয় তার জন্য নিউজে থাকাটার কোনো মানেই দেখতে পাই না, তার থেকে কেউ আমাকে চিনলো না, সেটা অনেক বেশি শান্তির। কোন গানটা লুপে ফেলে বারবার শুনতে চাও, বা তোমার লুপে কোন গানটা বেশি থাকে? নিতিন একটি খুনির সন্ধানে একটা মায়ার খেলা বলে একটা বিউটিফুল শিল্পা রাওয়ের গান আছে, আমার মা বাবা ভালোবেসে কোয়েল দিয়েছেন, কিন্তু গানের গলা একেবারেই ছেড়ে দাও। 3টে ইমোজি যেটা তোমার মোবাইলে তুমি সবসময় ব্যবহার করো? একটা হাগ, যেরকম এরকম থাকে একটা হাগ, আর একটা এরকম একটা হার্ট বলে একটা এরকম থাকে সেটা, আর একটা আছে ওই ফ্রেন্ডশিপ ভালোবাসার সাইন, দুটো পিঙ্ক এরকম, সেই দুটো। কোয়েল কতটা স্বার্থপর? আমি বা কোয়েল ও স্বার্থপর? আমি ভীষণ শান্তির জন্য স্বার্থপর, আমি আমার শান্তিটাকে খুঁজে নিই এবং শান্তির জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। আমি শান্তিটাকে ভীষণ বেশি ভালোবাসি এবং তার জন্য আমি স্বার্থপর হতে রাজি একমাত্র। এখনকার বড়দিনগুলো কোয়েল মল্লিকের কাছে অনেক আলাদা। 10 বছর আগে যখন বড়দিন নিয়ে কথা বলতাম, ক্রিসমাস নিয়ে কথা বলতাম, তুমি নিজের কথাই বলতে। কবির আর কাব্যার জন্য তোমাকে আমি কেক মিক্সিং এও দেখলাম কবিরের সঙ্গে। একদম, আমি কবিরকে নিয়ে কেক মিক্সিং এ গেছিলাম, আর প্রচুর এক্সাইটেড হয়ে কেক করছে আর বলছে মামা আমি খাওয়ালাম না, এটা কেক মিক্সিং এর সময় খেতে নেই করে। ক্রিসমাস টাইমটা না ভীষণ একটা সুন্দর একটা টাইম, যে সময়টা স্যান্টা ক্লজ আসবে এবং সব ভালো ভালো কথাগুলো ছেলে মেয়েদের শেখানো উচিত। এই সময়টা মনে হয় একজন স্যান্টা আছে, একটা বুড়ো দাদু, যে এসে তোমাকে অনেক অনেক গিফটস দেবে, কিন্তু তার জন্য তোমাকে খুব ভালো একটা ছেলে, ভালো মানুষ হতে হবে, মানুষের জন্য ভালো ভাবতে হবে, ভালো করতে হবে। এই সব জিনিসগুলো আমার মনে হয় কন্টিনিউয়াসলি আমি আমার ছেলে মেয়ে তো ভীষণই ছোট, কিন্তু সেটাই আমি কাব্যাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো পরবর্তীকালে, কারণ শিক্ষা এখন কাব্যা ভীষণ ছোট, কিন্তু কবিরকে আমি এটাই কন্টিনিউয়াসলি বলতে থাকি যে খুব ভালো মানুষ হও, তুমি দেখবে এই বুড়ো দাদুটা এসে কিন্তু সব দেখছে, সারা বছর তুমি কি করছো কিন্তু সে সব দেখছে, এরকম বলতে থাকি। বহু বছর আগে 2012-তে যখন লাস্ট আমরা এই বড়দিনের আগে আড্ডা দিয়েছিলাম, 13 শুরুতে তোমার বিয়ে ছিল, তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিয়ে নিয়ে সব থেকে বেশি এক্সাইটমেন্ট কি নিয়ে রয়েছে, শপিং টপিং তুমি কিছু না, তুমি বলেছিলে আমাদের মল্লিক বাড়িতে না বিয়ে না হলে সিঁদুর খেলা যায় না, আমি ওপর থেকে দেখি আর ভাবি যে কবে খেলবো, এই বছর সেটা হতে চলেছে। সেটা বলেছিলাম বুঝি 2012-তে। তা এই বছর 2026-এ কোয়েল মল্লিকের কি ইচ্ছে রয়েছে যেটা এতদিন হয়তো হয়নি, ফুলফিল হলে ভালো হয়? দেখো, আমার টাচউড
মানে ইট ইজ God বিউটিফুল is টাচ kind. উড, গড হ্যাজ বিন ভেরি ভেরি কাইন্ড। এর থেকে বেশি চাইলে আবার ওপর থেকে উনি বলবেন যে, কি রে এত দিয়েছি এরপরে তুই খুশি নোস, তাই জন্য আর বেশি হ্যাংলামো করবো না। ভগবান হ্যাজ বিন ভেরি ভেরি কাইন্ড। তুমি এরকম হাসি খুশি ভালো থাকো এবং সকলকে ভালো রাখো। থ্যাংক ইউ সো মাচ মানুষ, তুমি খুব ভালো থাকো, আর তোমার সঙ্গে গল্প করতে আমার সবসময় অ্যাজ অলওয়েজ খুব ভালো লাগে। থ্যাংক ইউ।